মাই লাইফ ইজ মাই লাইফ, আমার জীবন হচ্ছে আমার জীবন। ব্যাস, ওরা আমাকে বলতে হলো যে ইয়োর লাইফ ইজ নট ইয়োর লাইফ, ইট ইজ নট ইয়োর প্রপার্টি, ইজ দ্য প্রপার্টি অফ দি পার্টি, দি পিপল। আপনার জীবন আপনার। হাততালি দেবেন না, হাততালি দেবেন জানলে। সাথী সভাপতি উপস্থিত, মঞ্চে আমাদের নেতৃবৃন্দ উপস্থিত, সাথী বন্ধু ভাইয়েরা বোনেরা, আমি বিশ্বাস করি যে নিশ্চয়ই আপনারাও তাই অনেকে বিশ্বাস করেন যে আমরা যাকে স্মরণ করে শোকসভা করি বা তার বিরুদ্ধে যাই, পক্ষে বিরুদ্ধে যা কিছু আমরা আলোচনা করি, মানুষ যা করেন, আমার নিজের বিশ্বাস আমি তার চাইতে বেশি কিছু জানি না। মানুষ কিছু জানেন না তা না, মানুষ শেষ বিচারে আমরা বিশ্বাস করি তারা ইতিহাস তৈরি করেন। কাজে আমি আপনাদের খুব কম কথা বলব। প্রথমত এটা এই জন্যে যে বিমানদা বলেছেন, কমরেড সেলিম বলবেন, এই দুজনই আমার চাইতে অনেক বেশি সময় ধরে, অনেক আগের থেকে বুদ্ধদার সঙ্গে কাজ করেছেন। আমি তো 91 সালে যখন আমাকে মন্ত্রীর দায়িত্ব দেওয়া হলো তখন আমাকে কলকাতায় আসতে হয়েছে। পশ্চিমবাংলার খুব দূরান্ত গ্রামে কি বলে বড় হয়ে কলকাতা দেখেছি, তার আগে আসেনি। কাজে আমি যা জানি তার চেয়ে ওরা অনেক বেশি জানবেন। এখানে অনেকে আছেন তারা আমার চাইতে অনেক বেশি জানেন। আমি ছোট ঘটনা দুটো খালি বলছি আপনাদের, সেটা হয়তো তত বেশি আলোচিত নয় সেইটার জন্যে। আলোচিত হলেও ঠিক কি বুদ্ধদা চাইতেন, কেমন ধরার মানুষ ছিলেন তিনি, সেই সম্পর্কে ছোট দুটো ব্যাপার। দুটোর মধ্যে একটা যা বুদ্ধদা আমাকে বলেছিলেন মানে সেরকম নির্দেশ আকারে নয়, যা পরামর্শ দিয়েছিলেন সেটা আমি মানি। ভুলটা আমার, ওর ভুল ছিল না। আর একটা হচ্ছে যেটা আমি বুদ্ধদাকে বলেছিলাম, প্রায় আমাদের পার্টিতে একটা কি ম্যান্ডেট বলে কথা আছে সেই গোছের, সেটা উনি নিঃশব্দে মেনে নিয়েছিলেন। প্রথমটা হচ্ছে, অনেকে জানেন ডক্টর বিধানচন্দ্র রায় শিশু হাসপাতালে শিশু মৃত্যুর একটা ঘটনা। যাই হোক, বিরোধীরা সেখানে বিক্ষোভ প্রদর্শন করছিলেন, সুপারিনটেন্ডেন্ট অফিসে হামলা হয়েছিল, এইসব। আমি হয়তো সেই ব্যাপারে মাথা গরম না করলেও পারতাম। সেটা অনেক তো একটা ছোট ব্যক্তিগত ব্যাপারে কিছু কিঞ্চিত আমি ঠিক ঠিক ঠান্ডা মাথায় ছিলাম না। ফলে আমি মানে কি করব, বুদ্ধদার সঙ্গে কথা হচ্ছে যখন বুদ্ধদা বললেন যে ওখানে যেতে হবে হাসপাতালে, আমি বলে যাবো কি করে, ওখানে বসে আছেন ওরা, তো ওখানে তো মারামারি করে যাওয়া যায় না, পুলিশ নিয়েও যাওয়া যায় না, এটা তো মুশকিল ব্যাপার। তারপরে যাই হোক না কেন, আমি সেটা নিয়ে একটা সংবাদপত্র ইত্যাদিতে যা বিবৃতি দিলাম সেটা আমি ঠিক করিনি। বুদ্ধদা আমাকে সে নিয়ে কিছু বলেননি, বললেন আমি আপনাকে নিয়ে যাব। উনি যে কেন আমাকে আপনি বলতেন চিরকাল সেটা জানি না, দ্বিতীয়বাবু তাই। তো এখন নিয়ে গেলেন আমাকে একদিন, সেদিন অবশ্য কোনো গোলমাল ছিল না, হাসপাতাল দেখলেন ইত্যাদি হলো, তারপরে উনি ব্যবস্থা করেছেন, এটা আমার কোনো ব্যাপার না। এখন আমার এটা যে হঠাৎ সামনে দেখছি বলে সৌরভ গাঙ্গুলি রয়েছেন সেজন্য নয়, আমি আগের থেকে ভাবছি অনেকদিন যে বুদ্ধদা ওর সঙ্গে কথা বললেন আর উনি সাহায্য করতে রাজি হলেন।
ঠিক যেরকম ধরনের আধুনিক এইরকম শিশুদের চিকিৎসা হওয়ার জন্য যে হাসপাতাল দরকার, যে কেয়ার দরকার, সেটা উপযোগী একটা হাসপাতাল তৈরি হলো। উদ্বোধনের দিন ওরা তো ছিলেনই, আমিও ছিলাম। দুই, আমি যেটা বলেছিলাম বুদ্ধদা এক কথায় শুনে নিয়েছিলেন, আমি বললাম সেটা হচ্ছে এই বুদ্ধদা অসুস্থ হওয়ার পর যেদিন প্রথম হাসপাতালে ওকে ভর্তি করতে হলো, সেটা একটা বেসরকারি হাসপাতাল, আমি বাইরে ছিলাম, ফিরছিলাম রাস্তায়, আমাকে যা ফোন পেয়ে আমি বুঝলাম যে ওখানে কি বলবো, যে বুঝতে পারছি ব্যাপারটা কি। আমি বললাম এইসব ডাক্তার আমি জানি, আর ওখানে যা ঠিক হবে আলোচনা হবে তাই করবে, আমি গিয়ে সোজা হাসপাতালে যাচ্ছি, এই বলে ছেড়ে দিলাম। তারপরে বুঝলাম যে একটা হাসপাতালে ওকে ভর্তি করা হয়েছে। তখন উনি সজ্ঞানে ছিলেন, জ্ঞান হারিয়েছিলেন এবং একটু অবস্থা একটু জটিলই ছিল। যাই হোক, সেখানে ওর চিকিৎসা হলো। যেই ওর জ্ঞান ফিরল পরের দিন, তখন উনি বললেন এখানে কে নিয়ে এসছে আমাকে, এখানে কোথায়, আমি কি ব্যাপার। তবে বুঝে ফুঝে ততক্ষণে বললেন আমি এখানে থাকবো না, আমি চলে যাব। তো যারা ছিলেন তারা, আমাদের কর্মীরা, নেতারা, তারা সবাই বোঝাবার চেষ্টা করলেন ওকে যে এটা করা যায় না। ডাক্তাররাও খুব চিন্তিত। তারা শেষমেশ আমাকে ফোন বললেন, তখন আমি পার্টির সেক্রেটারি, আমাকে ফোন করলেন। আর তারা চেনেন আমাকে, আমি স্বাস্থ্য দপ্তরে কাজ করেছি বলে। তো আমাকে বললেন যে এটা আপনাদেরকে আসতে হবে, আপনাদের নেতাদের আসতে হবে, উনি বুঝবেন না, ওকে বোঝানো যাচ্ছে না, যখন আমরা ছেড়ে দিতে পারি না। ওকে আরো যা ওষুধ দিতে হবে এখানে, আর যা ভেন্টিলেশন যেটা লাগে সেটা এখন ছেড়ে দেওয়া যায় না বাড়িতে, এটা করা যাবে না। তো আমরা গেলাম, আমি, বিমানদার, সেলিম, আমরা তিনজনে গেলাম। বলা হলো ওকে যে এটা হবে। তবে সেটা উনি বললেন না, কে আমি, আমাকে তো কেউ বলেনি এখানে আসতে হবে, এখানে কি ব্যাপার আমি জানি না, আমি থাকবো না এখানে, সেরকম বলেন উনি। তারপরে যত বোঝানো হচ্ছে, উনি শেষমেশ বললেন মাই লাইফ ইজ মাই লাইফ, আমার জীবন হচ্ছে আমার জীবন। ব্যাস, ওরা আমাকে বলতে হলো যে ইউর লাইফ ইজ নট ইউর লাইফ, ইট ইজ নট ইউর প্রপার্টি, ইজ দ্য প্রপার্টি অফ দি পার্টি, দি পিপল। আপনার জীবন আপনার। হাততালি দেবেন না, হাততালি দেবেন জানলে আমি কথা বলতাম। স্মরণ সবাই হাততালি, আমার ব্যক্তিগত ব্যাপার তো আপনাদের উপর চাপিয়ে দিতে পারি না, হাততালি হাসে না। যাই হোক, তারপর গুরুদারা চুপ করে গেলেন। তারপরে আরো দুবার তিনবার, শেষবার যখন ওকে হাসপাতালে পাঠানো হয়েছে, সেটা যা বলা হয়েছে সেই শৃঙ্খলা তিনি মেনে চলেছেন। এমনটা আমি খুব একটা দেখিনি। মানুষ অনেক রকমের হন, আমাদের নেতার যাদের সঙ্গে কাজ করেছি, কর্মী তাদের সঙ্গে কাজ করেছি, নানান অভিজ্ঞতা আমাদের। বুদ্ধদার ঠিক বৈশিষ্ট্যগুলো কত ছিল, যেগুলো ঠিক আর কারোর সঙ্গে তুলনা করা যায় না। তাকে আমরা হারিয়েছি, কিন্তু আমরা যখন বলি লাল সালাম অমর রহে, অমরত্বে আমরা বিশ্বাস করি না কেউ, জানি মানুষকে কথা কখনো অমর থাকে না, কিন্তু অমরত্ব হচ্ছে মানুষের মনে। অনেক মানুষ, তারা অনেক মানুষের মধ্যে মনে ছাপ ফেলে যান, যে ছাপটা কেউ মুছতে পারে না। আর অনেক মানুষ চলে যান, সেই ছাপ তো আপনা আপনি উঠে যায়, ছাপ তো পরেই না হয়তো। এই ছিলেন বুদ্ধদা, কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য। লাল সালাম কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য, অমর রহে।